নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। তো বেশ একটু লম্বা সময় পর আবার আমরা শুরু করতে চলেছি সেই হিস্ট্রি সিরিজ, যেটা অলরেডি আমরা কয়েকটা ভিডিও করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। এর আগে আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম সেগুলো ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন অ্যান্ড 16 মহাজানপদা। প্রত্যেকটি ভিডিও প্রচণ্ড ইনফরমেটিভভাবে বানানো হয়েছিল এবং প্রচণ্ড এফেক্টিভ ক্লাস ছিল। কতটা এফেক্টিভ সেটা জানতে হলে তোমরা 2020 সালের যে হিস্ট্রি মেন্সে পেপারটা হলো সেখান থেকে ইন্দাস ভ্যালি অ্যান্ড বেদিক সিভিলাইজেশনের কোশ্চেনগুলো একবার দেখো আর আমাদের ভিডিওর সাথে একটু ম্যাচ করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আর সেই সাথে বলে রাখি, যদি কেউ ভিডিওগুলো না দেখো, প্রথম এই ভিডিওটা দেখো প্লিজ। তোমরা তোমাদের সময় মতো করে ওই ভিডিওগুলো একবার করে দেখে নিও। আজকে আমাদের কোশ্চেন হচ্ছে 25, বাট এর সাথে আমরা প্রচুর এক্সট্রা পয়েন্ট ডিসকাস করব। তো টোটাল হয়তো কোশ্চেন অ্যান্সার মিলিয়ে 80 আপ কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে আজকের এই ভিডিও থেকে। যদিও এখানে কোশ্চেনের নাম্বার করা আছে 25, তাই একটু লেন্থি হতে পারে ভিডিওটা, একটু শেষ অবধি প্লিজ ধৈর্য ধরে দেখো। এত ইনফরমেশন পাবে এবং এত নতুন নতুন ইনফরমেশন পাবে যেটা আগে তোমরা জানতে না, এটুকু আমি শিওর। আর সেই সাথে বলে রাখি, একদম লাস্ট অবধি তোমরা ওয়েট করো। কিছু এক্সট্রা বুদ্ধির সাইট নিয়ে কতগুলো ইমেজ বা ছবি অ্যাড করা আছে। ইভেন রিসেন্টলি ইন্ডিয়াতে আমাদের কয়েকটা বুদ্ধির সাইট ডিসকভার হয়েছে, সেগুলো সম্পর্কে বলা আছে একদম লাস্টে। তো চলো শুরু করি আমরা আজ আমাদের প্রথম কোশ্চেন বুদ্ধিজম রিলেটেড। আর বলে রাখি, এই অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম হচ্ছে অন্যতম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, তাই এখান থেকে কোশ্চেন আসেই আসে প্রত্যেক এক্সামে, সেটা হাই থেকে লো লেভেল যে কোনো এক্সামের জন্য। চলো ফার্স্ট কোশ্চেন, বুদ্ধা হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ অ্যান ওশিয়ান অফ উইজডম অ্যান্ড কম্প্যাশন ইন জাতাকাটেল, অমরকোষা, বুদ্ধচরিতা অ্যান্ড দ্য লাইট অফ এশিয়া। তো বুদ্ধকে কোথায় অ্যান ওশিয়ান অফ উইজডম অ্যান্ড কম্প্যাশন বলা হয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে অমরকোষা, অপশন বি অমরকোষা। অমরকোষার রাইটার হচ্ছেন অমর সিংহ, এবং ইনি ছিলেন কিন্তু আমাদের বিক্রমাদিত্যর যে নবরত্ন সভা ছিল সেই নবরত্নের একজন রত্ন ছিলেন কিন্তু অমর সিংহ। বুদ্ধচরিতের রাইটার হচ্ছে অশ্বঘোষ, এবং ইনি বিলং করতেন কনিষ্কের সময়ে। বুদ্ধচরিত লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়, এই সম্পর্কে ডিটেলস আমরা পরে আবার পাবো। তো বুদ্ধচরিত অশ্বঘোষ সময় ছিল কনিষ্ক। আর এখানে যে ওয়ার্ডটা আছে, যে লাইনটা আছে, দ্য লাইট অফ এশিয়া, এটা বলেছিলেন এডওয়ার্ড আর্নল্ড। এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে যে বুদ্ধকে দ্য লাইট অফ এশিয়া কে বলেছিলেন? তো তিনি ছিলেন দ্য এডওয়ার্ড অ্যান্ড আর্নল্ড, যিনি বলেছিলেন বুদ্ধকে দ্য লাইট অফ এশিয়া। নেক্সট কোশ্চেন, দ্য ক্রুক্স অফ আর্লি বুদ্ধিজম ওয়াজ রিনাউন্সিয়েশন অফ ডিজায়ার, রিগোরিয়াস পিনান্স, বিলিভ ইন ফ্যাটালিজম অ্যান্ড আইডল ওয়ারশিপ। তো ক্রুক্স বলতে গেলে কোর, মানে আর্লি বুদ্ধিজমের একদম কোর কনসেপ্ট কোনটা ছিল? তো বুদ্ধিজমের একদম মূল কনসেপ্ট বা কোর কনসেপ্ট যেটা ছিল সেটা ছিল রিনাউন্সিয়েশন অফ ডিজায়ার, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা থেকে মুক্তি, আমাদের যে ডিজায়ার, ডিপ ডিজায়ারগুলো আছে সেখান থেকে মুক্তি হচ্ছে বুদ্ধিজমের ক্রুক্স বা বুদ্ধিজমের আর্লি বা কোর কনসেপ্ট। বাকি যেগুলো আছে আইডল ওয়ারশিপ, পরবর্তীকালে আমরা দেখতে পাই মহাযান যে সেক্টটা ছিল তারা আইডল ওয়ারশিপ করতে থাকে। ফ্যাটালিজম, বুদ্ধিস্টরা কিন্তু ফ্যাটালিজম বা ভাগ্যে বিশ্বাসী না, তারা কর্মে বিশ্বাসী, তারা বিলিভ ইন কর্মা। আর এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, দ্য 4 নোবেল ট্রুথ অফ বুদ্ধিজম, যেখানে আমরা যে ছোটোবেলা থেকে পড়েছিলাম যে জীবনে দুঃখ কষ্ট আছে, দুঃখে কষ্টের কারণ হচ্ছে আমাদের ডিজায়ার, এই দুঃখ কষ্ট থেকে মুক্তির পথও আছে, এবং এই দুঃখ কষ্ট থেকে মুক্তির যে পথ সেই পথই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা দ্য নোবেল 8 ফোল্ড পাথ। তো এখানে যে 4 নম্বর পয়েন্টটা আছে, পিপল ক্যান ওভারকাম দেয়ার গ্রিড অ্যান্ড আনকন্ট্রোলড ডিজায়ার বাই অ্যাডপ্টিং দ্য মিডল ওয়ে অর 8 ফোল্ড পাথ। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ 4 নম্বর থেকে বলছে তোমাকে উপায়টা কী, আর সেই উপায়গুলো কী, তোমাকে এই অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে হবে। আর মিডিল ওয়ে হচ্ছে মধ্যম পন্থা। অ্যাকচুয়ালি বলতে গেলে মধ্যম পন্থা হচ্ছে সেইটা যে বুদ্ধিজমে বলা হচ্ছে তুমি অত্যধিক ভোগবিলাসের মধ্যেও জীবন ব্যতীত করো না, বা এমন অত্যধিক ত্যাগের মধ্যেও জীবন কাটিও না। তো ভোগবিলাস আর ত্যাগ, এই দুটো মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করো যেখানে লাইফের একটা ব্যালেন্স নিয়ে চলবে। তো সেটাই হচ্ছে মধ্যম পন্থা বা মিডিল পাথ। 3. Who among the following rulers held a religious assembly at Prayagraj every 5 years? Ashoka, Kanishka, হর্ষবর্ধনা অ্যান্ড চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো এখানে বলছে কোন রাজা প্রত্যেক 5 বছর পর পর একটা রিলিজিয়াস অ্যাসেম্বলি রাখতেন প্রয়াগরাজে। এই কোশ্চেনটা আর একটা জিনিসও আছে, তো বলা হয় যে 5th বুদ্ধিস্ট কাউন্সিল কে অর্গানাইজ করেছিলেন, কারণ এটাকে আবার 5th বুদ্ধিস্ট কাউন্সিলে বলা হয়। তো এখানে আমার অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধনা। এনার সময় যে চাইনিজ পর্যটক এসেছিলেন তার নাম ছিল হিউয়েন সাং। এনার সময় আমাদের ইন্ডিয়া ভিজিট করেছিলেন। অ্যান্ড হিউয়েন সাংয়ের ডেডিকেশন দেখো,
উনি মেনলি চায়না থেকে ভারতবর্ষে এসেছিলেন বুদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে। নালন্দায় উনি বহু বছর পড়েছিলেন, তারপর পড়িয়েও ছিলেন, অ্যান্ড ফাইনালি প্রচুর বুদ্ধিস্ট টেক্সটকে কপি করেছিলেন, মানে হাতে লিখে কপি করে উনি দেশে ফিরে যাচ্ছিলেন। এবং বলা হয় যে দেশে ফিরে যাওয়ার সময় কোনো এক নদীতে উনি পড়ে যান, বা ওই সময় নাকি কোনো এক জায়গায় বান আসে, তো যার জন্য ওনার সমস্ত পুঁথি নষ্ট হয়ে যায়। তো উনি কী করেন, তিনি আবার ফিরে আসেন, আবার প্রত্যেকটা টেক্সটকে একইভাবে কপি করেন, এবং তারপর আবার তিনি চায়না ফিরে যান। তো এই লেভেলের ডেডিকেশন ছিল সেই সময় এই হিউয়েন সাংয়ের। তো এটা ছিল হিউয়েন সাং সম্পর্কে একটা কথা। উনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে, এবং এখানে হচ্ছে পয়েন্ট বুদ্ধিস্ট কাউন্সিল, যে 4টি বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। অ্যান্ড এখানে একটু মিসিং আছে, সেটা হচ্ছে 4th বুদ্ধিস্ট কাউন্সিলটা মিসিং, এখানে দেওয়া নেই। 4th বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কনিষ্কের সময়ে, ওটি হয়েছিল কাশ্মীরে, এবং সেই সময় যিনি আমাদের বাসুমিত্র ছিলেন ওখানকার প্রেসিডেন্ট। বাকি এখানকার কত সালে হয়েছিল, কোন বুদ্ধিস্ট কাউন্সিলিং, কে প্রেসিডেন্ট ছিল, কোন রাজার সময়ে হয়েছিল, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, তাই এই চার্টটা তোমরা একবার দেখে নিও। 4 নম্বর কোশ্চেন, দ্য ইন্ট্রোডাকশন অফ বুদ্ধিজম ইন্টু চায়না ইজ ট্র্যাডিশনালি অ্যাট্রিবিউটেড টু নাগার্জুনা, পদ্মসম্ভবা, কাশ্যপা মাতুঙ্গা অ্যান্ড অতীশ দীপঙ্কর। তো এখানে বলছে চায়নাতে আমাদের বুদ্ধিস্ট ধর্ম বা ট্র্যাডিশনালি বুদ্ধিস্ট যে ধর্মটা ছড়িয়েছিল, কে নিয়ে গিয়েছিলেন চায়নাতে? তো তিনি ছিলেন আর কেউ না, আমাদের কাশ্যপা মাতুঙ্গা। বাকি দুটো নাম সাথে তোমরা পরিচিত হয়তো, পদ্মসম্ভব এবং অতীশ দীপঙ্কর, এই দুটো নামের সাথে পরিচিত। এই যে ছবিটা, এটি হচ্ছে পদ্মসম্ভবা। এনার সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ লাস্ট একটা স্লাইডে এনার সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। অতীশ দীপঙ্কর সম্পর্কে কী বলবো, ইনি আমাদের বাংলাদেশের বাসিন্দা ছিলেন। বাংলাদেশের এক্সাক্ট জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, বাট উনি ছিলেন একজন রাজার ছেলে। অতীশ দীপঙ্করের যে অরিজিনাল নাম ছিল, অর্থাৎ ওনার সেই উনি যখন সাধারণ মানুষের মতো, রাজার ছেলের মতো যখন জীবনযাপন করতেন, তখন ওনার নাম ছিলেন চন্দ্রগর্ভ। তো বর্তমানে যে বাংলাদেশের যে জায়গাটিতে, মানে সেটা ছিল প্রায় 800 থেকে 900 খ্রিস্টাব্দের সময়ের গল্প এগুলো। তো সেই সময়ের তো সেই যে প্রাসাদ কিছুই নেই, তো বর্তমানে জাস্ট একটা ঢিপি আছে। বাংলাদেশের লোকজন বা ওখানকার যে লোকাল লোকজন সেই ঢিপিটাকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা। তো মনে করা হয় এটিই ছিল অতীশ দীপঙ্করের সেই রাজপ্রাসাদ। তো ওটাকে বলা হয় নাস্তিক পণ্ডিতের ভিটা। অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, যিনি গিয়েছিলেন তিবেত। তো খেয়াল রাখবে, অতীশ দীপঙ্কর কিন্তু তিবেতে গিয়েছিলেন মেনলি মহাযান সম্প্রদায়ের দূত হিসাবে, বা মহাযান সম্প্রদায়ের কনসেপ্টটাই আরও স্প্রেড করতে। আর এই কাশ্যপা মাতঙ্গা, ইনি গিয়েছিলেন কিন্তু চায়না। 5. Which one of the following is the most fundamental difference between Mahajan Buddhism and Hinojan Buddhism? তো এখানে অপশনগুলো দেখে নাও। অ্যান্সার হচ্ছে সি, worship of goddess and god। তো মহাযান আর হীনযানের বেসিক ডিফারেন্স এটাই, যে একটা সেক্ট আছে যারা ভগবান হিসেবে পুজো করে বুদ্ধকে, আর একটা সেক্ট আছে যারা বুদ্ধকে অ্যাজ এ টিচার হিসাবে পুজো করেন বা অ্যাজ এ টিচার হিসাবে মান্য করেন। তো হীনযান ছিল যারা বুদ্ধের ওল্ড টিচিংকে ফলো করেন, কারণ বুদ্ধ কিন্তু নিজেই মূর্তি পুজোর বিরোধী ছিলেন। তো সেই জন্য হীনযান যারা ছিল তারা বুদ্ধের ওল্ড টিচিংকে ফলো করেন, এবং সেই জন্য ওরা কিন্তু কোনো রকম মূর্তি পুজো করেন না। আমাদের অশোক ছিলেন এই হীনযানের ফলোয়ার, তো অশোক হচ্ছেন কিন্তু হীনযানের ফলোয়ার। আর অন্যদিকে আসছে মহাযানের কনসেপ্টে আস্তে আস্তে দেবদেবী আসতে শুরু করলো, অর্থাৎ কনিষ্কর সময় যখন আমরা দেখতে পাই যে বুদ্ধের মূর্তি তৈরি হতে শুরু করেছে, তো এই মূর্তি তৈরি করা, বুদ্ধকে অ্যাজ এ ভগবান হিসেবে পুজো করা, এই পুরো কনসেপ্টগুলো শুরু হচ্ছে মহাযান থেকে। আর আরও পরে এই মহাযান থেকে আরও মডিফিকেশন, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, ডার্ক ম্যাজিক, অনেক জিনিস কনসেপ্টগুলো অ্যাড হয়ে তৈরি হচ্ছে বজ্রযান, বা যেটাকে তিবেতিয়ান ব্রাঞ্চ অফ বুদ্ধিজম আমরা বলে থাকি। আর এই মহাযানের ক্ষেত্রে বুদ্ধের বিভিন্ন অবতারের কথা বলা হয়, যে আমাদের বোধিসত্ত্বার কথা বলা হয়, ফিমেল বুদ্ধা অর্থাৎ তারা, হোয়াইট তারা, ব্ল্যাক তারা, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো প্রচুর কনসেপ্ট মহাযানে বলতে গেলে একটা ভাস্ট কনসেপ্ট আছে, তোমরা সিরিয়াসলি দেখতে গেলে হারিয়ে যাবে। তো সমস্ত দেবদেবী কনসেপ্ট, অলৌকিক ঘটনা, সব কিছু তোমরা পাবে মহাযান কনসেপ্টে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। হীনযান বুদ্ধকে অ্যাজ এ টিচার হিসাবে পুজো করেন, টিচার হিসাবে মান্য করেন, গাইডার ওনাকে মনে করেন যে বুদ্ধ অ্যাজ এ গাইড করছেন মানুষকে। আর মহাযানে বুদ্ধকে অ্যাজ এ গড হিসাবে মান্য করা হয়। আর কনিষ্ক আর হর্ষবর্ধন ছিলেন কিন্তু এই মহাযান সেক্টের সাপোর্টার। অ্যান্ড এখানে দেওয়া হয়েছে থেরোবেদা, মহাযান, তিবেতিয়ান। এই থেরোবেদাইটা হচ্ছে অ্যাকচুয়ালি হীনযান, যেটা প্রাচীনপন্থী এদেরকে বলা হয়। আর টিবেটিয়ান সেই বজ্রযান। এই বজ্রযান মেনলি সবচেয়ে বেশি ছড়িয়েছিল আমাদের বাংলা বিহার সাইডে, বজ্রযান প্রচুর ছিল। বাংলাদেশে তো প্রচুর। আর টিবেট সাইডে যেটা গিয়েছিল, যে ব্রাঞ্চ গিয়েছে, সেটাও এই মেনলি বজ্রযান। ইভেন দলাই লামা, আমরা যে আমাদের বর্তমান যে দলাই লামাকে চিনি, তিনিও কিন্তু এই বজ্রযান সেক্টের, এটা খেয়াল রেখো। হু অ্যাকর্ডিং টু জৈনাস ওয়াজ দ্য ফাউন্ডার অফ জৈনিজম? তো জৈনদের মতে জৈনিজমের ফাউন্ডার কে? ঋষভা, মল্লিনাথ, অরিস্টোনমি অ্যান্ড পার্শ্বনাথ। তো
তো জৈনিজমের ফাউন্ডার হচ্ছে ঋষভা বা ঋষভদেব, বা এনাকে আদিনাথও বলা হয়, যেহেতু ইনি একদম ফাউন্ডার, একদম প্রথম জৈন তীর্থঙ্কর হচ্ছেন ঋষভা বা ঋষভদেব। এবার এখান থেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে ঋষভা অ্যান্ড অ্যারিস্টোনেমি। অ্যারিস্টোনেমির আরেক নাম হচ্ছে নেমিনাথ, এটা পরে বলছি আরও। অ্যারিস্টোনেমি অ্যান্ড ঋষভা এই দুজনে মেনশন আছে ঋগ্বেদে। ঋগ্বেদে আমরা মেনশন পাই ঋষভা অ্যান্ড অ্যারিস্টোনেমির। আর শুধুমাত্র ঋষভাকে আমাদের বিভিন্ন পুরাণ, অর্থাৎ আমাদের গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, এখানে ঋষভাকে বিষ্ণুর একটা অবতার হিসাবে কনসিডার করা হয়েছে। তো আমাদের পুরাণে ঋষভা হচ্ছেন একজন অবতার, বিষ্ণুরই একটা অবতার। আর ঋগ্বেদে আমরা পাচ্ছি ঋষভা অ্যান্ড অ্যারিস্টোনেমি হচ্ছে একজন ক্যারেক্টার, মানে ঋগ্বেদে এই দুজনে মেনশন ছিল। অন্যদিকে মল্লিনাথ হচ্ছে 19তম তীর্থঙ্কর, এবং একমাত্র মহিলা তীর্থঙ্কর হচ্ছে মল্লিনাথ, 19তম তীর্থঙ্কর। অ্যারিস্টোনেমি সম্পর্কে আর একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই অ্যারিস্টোনেমি হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই, মানে সরি কাজিন, শ্রীকৃষ্ণের কাজিন, অর্থাৎ অ্যারিস্টোনেমির বাবা এবং শ্রীকৃষ্ণের বাবা দুই ভাই। তো সেই সেন্সে অ্যারিস্টোনেমি হচ্ছে শ্রীকৃষ্ণের কাজিন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তোমার খেয়াল রেখো। সো ঋগ্বেদে আমরা মেনশন দুজনের পাচ্ছি, ঋষভা অ্যান্ড অ্যারিস্টোনেমি, আর আমাদের পুরাণে মেনশন পাচ্ছি শুধুমাত্র ঋষভার। তো এই পয়েন্টগুলো তোমরা প্লিজ খাতায় একটু নোট করে নিও, কারণ এগুলো যেহেতু লেখা হচ্ছে না এখানে। আর এখানে টোটাল পুরো 24 জন তীর্থঙ্করের নাম বলা হয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস এটাই, কোন তীর্থঙ্করের সিম্বলটা কি সবারই মনে রাখা দরকার নেই। প্রথম যে তীর্থঙ্কর ঋষভদেব, ওনার সিম্বল হচ্ছে বুল। 19তম তীর্থঙ্কর মল্লিনাথ, ওনার সিম্বল হচ্ছে কলস বা কলসি। 22তম তীর্থঙ্কর, যাকে আমরা নেমিনাথ বা অ্যারিস্টোনেমি বলি, কঞ্চ বা শঙ্খ হচ্ছে ওনার সিম্বল। পার্শ্বনাথের সিম্বল হচ্ছে স্নেক। আর আমাদের লাস্ট তীর্থঙ্কর মহাবীরের সিম্বল হচ্ছে লায়ন। তো এই ছিল ইনফরমেশন এই নিয়ে। 7. With which religion the কৈবল্য associated? বুদ্ধিজম, জৈনিজম, হিন্দুজম অ্যান্ড শিখিজম। তো কৈবল্য কার সাথে রিলেটেড? সেটা হচ্ছে কৈবল্য হচ্ছে জৈনিজমের সাথে সম্পর্কযুক্ত। কৈবল্য হচ্ছে হাইয়েস্ট স্টেট অফ একজন পার্সন, অর্থাৎ একজন পার্সন যখন মোক্ষ লাভ করে, মোক্ষ লাভের পরে তার যে স্টেটটা হয় সেটা হচ্ছে কৈবল্য, অর্থাৎ জাগতিক সমস্ত বন্ধন থেকে, সমস্ত মায়া মোহ, যে যে আমরা ষড়রিপুর কথা বলি, সব কিছু থেকে মুক্ত হয়ে একজন পারফেক্ট ব্যক্তি হিসাবে, পারফেক্ট বিইং হিসাবে যখন তিনি অবস্থান করেন, তো সেটা হচ্ছে কৈবল্য। আর কৈবল্য আর তীর্থঙ্করের সাথে একটু বেসিক ডিফারেন্স আছে, সেটা একদম লাস্টে আর একটা স্লাইড আছে, সেখানে আমরা প্রত্যেকে পাবো যে কৈবল্যের সাথে তীর্থঙ্করের ডিফারেন্সটা কোথায়। তো আমরা যেটা বলি যে তুই তো ভাই মোক্ষ লাভ করে গেছিস বা মোক্ষ লাভ করবি, তো অ্যাকচুয়ালি মোক্ষ লাভ করার পর যেটা হয় সেটা হচ্ছে কৈবল্য। আর যারা কৈবল্য লাভ করে তাদেরকে বলা হয় কৈবল্লীন। আরিহান্ত আর কৈবল্লীন প্রায় একই জিনিস। তো আরিহান্ত, যেটাকে আমরা বলি পথ প্রদর্শক, তো আরিহান্ত আর কৈবল্লীন একই জিনিস কিন্তু, বাট তীর্থঙ্কর কিন্তু তার থেকেও হায়ার বিইং, তো সেটা আমরা পরে দেখব। মার্ক দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্লেসেস উইথ রিগার্ড টু বুদ্ধা। তো বুদ্ধার সাথে সম্পর্কযুক্ত কতগুলো জায়গার নাম এখানে বলা হয়েছে, তো পরপর এগুলো সাজানো হয়েছে। তো কোন সিকোয়েন্সটা একদম সঠিক তোমরা একটু দেখো, তারপর আমি বলছি। অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, কপিলবস্তু, যেখানে বুদ্ধের জন্ম, বুদ্ধগয়া, যেখানে বুদ্ধ তার বোধিলাভ বা এনলাইটমেন্ট পান, সারনাথ, যেখানে বুদ্ধ তার প্রথম সেরেমন দিয়েছিলেন বা প্রথম তিনি ওনার ধর্ম প্রচার করেছিলেন, অ্যান্ড কুশীনগর, সেই জায়গা যেখানে বুদ্ধের মৃত্যু হয়েছিল। তো বর্তমানে ভারত আর নেপাল সরকারের দুজনের যৌথ প্রয়োগে বলতে গেলে একটা এই বুদ্ধিস্ট সার্কিট বানানো হয়েছে, যেখানে বুদ্ধের সাথে রিলেটেড বিভিন্ন জায়গাগুলো একটা সূত্রে বাঁধা হয়েছে, এবং সেটাকে পুরোটাকে একটা সার্কিট, সেখানে একটা একটা ট্রাভেল এজেন্সির মতো কাজ করবে পুরো জায়গাটা। সেখানে তুমি এখানে বাসে চাপবে, তো সেই বাস নিয়ে তোমাকে পুরো এরিয়াটা ট্রাভেল ট্যুর করাবে। তো পুরোটাকে নিয়ে হচ্ছে একটা বুদ্ধিস্ট সার্কিট, যেখানে মেনলি বুদ্ধের সাথে রিলেটেড জায়গাগুলো দেখানো হবে। হু অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট ইজ বিলিভ টু বি দ্য নেক্সট ইনকারনেশন অফ গৌতম বুদ্ধা। তো বুদ্ধিজমের অনুসারে, বা এটা বলতে গেলে মহাযান বুদ্ধিজম অনুসারে, আমাদের গৌতম বুদ্ধের নেক্সট অবতার কি এখানে মেনশন হয়ে গেছে, একটু মার্কিং। তো অ্যান্সার হচ্ছে মৈত্রী। তো মৈত্রী হচ্ছে বুদ্ধের নেক্সট অবতার। আর কোশ্চেনটা সিরিয়াসলি খুব ইম্পর্টেন্ট, কারণ লাস্ট টাইম একটা আইবির এক্সামে কিন্তু এটা এসেছিল, মানে লাস্ট যে আইবিটা হলো 2017 কি 18 সালে যে আইবিটা এক্সাম হয়েছিল, হয়তো সালটা আমার ঠিক মনে নেই, তো সেখানে কিন্তু এই কোশ্চেনটি ছিল। তো মৈত্রী হচ্ছে বুদ্ধের নেক্সট অবতারের নাম। রেলিক অফ বুদ্ধ আর প্রিজার্ভড ইন বিহারা, চৈত্য, স্তূপা অ্যান্ড মনেস্টারি। তো রেলিক অর্থাৎ যে ছাই ভস্য বা অস্থি ভস্য যেটা আমরা বলি, সেটাকে যেখানে রাখা হয় সেটাকেই বলা হয় স্তূপা। এটা হচ্ছে সেই স্তূপা। আর যদি আমরা চৈত্য বলি, তো যদি ধরে নাও এটা হচ্ছে স্তূপা, একটা মনেস্টারি বা একটা বড় বিহারে, এটা হচ্ছে চৈত্য, মানে সরি স্তূপা। তো স্তূপাকে ঘিরে প্রেয়ার হল থাকে,
স্তূপাকে এভাবে ঘিরে প্রেয়ার হল থাকে, তো এই প্রেয়ার হলটাকে বলা হয় চৈত্য। আর বিহারা হচ্ছে আরও ওর মানে এর বাইরের এরিয়া, অর্থাৎ বিহারা সেই জায়গা যেখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকে, বলতে গেলে মনেস্ট্রি, প্রপার যে মনেস্ট্রি যদি আমরা ধরো, তো সেখানে একটা স্পেসিফিক জায়গা থাকবে যেটা হবে চৈত্য, স্তূপা, যেখানে বুদ্ধের রেলিক থাকবে। তার আশেপাশে থাকবে একটা এরিয়া যেটা হবে চৈত্য, যেখানে হবে প্রেয়ার গ্রাউন্ড বা সেখানে মিটিং গ্রাউন্ড, যেখানে ওরা প্রেয়ার করবে। আর তার বাইরে থাকবে বিহারা, যেখানে থাকবে মঙ্করা। আর এই রেলিক অফ বুদ্ধ নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মানে যখন বুদ্ধের মৃত্যুর পরে এই বুদ্ধের অস্থিভস্ম কে পাবে রীতিমতো সেটা নিয়ে যুদ্ধ বেঁধে গেছিলো। তো 10টি ভাগে ভাগ করা হয়েছিল ওনার রেলিককে, 10টা কলসির মধ্যে। তার মধ্যে 8টা কলসি 8টা সম্রাট বা 8টা এরিয়ার মধ্যে ভাগ, মহাজনপদের মধ্যে ভাগ করা হয়েছিল। যেমন তার মধ্যে মগধ পেয়েছিল, বৈশালী পেয়েছিল, আমাদের কৌশলা ক্ল্যান, মানে সমস্ত ক্ল্যানরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল 8টা রেলিক। বাট তারপরে আসছে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সম্রাট অশোকের সময়ে উনি বলা হয় প্রায় 84,000 স্তূপ উনি নির্মাণ করেছিলেন। তো এমন বলা হয় যে উনি পরবর্তীকালে এই যে 8টা জনপদের মধ্যে যে রেলিকগুলো ছড়িয়েছিল সেগুলোকে তিনি এক করেন, আর তারপর সেটাকে প্রায় 84,000 পটের মধ্যে ভরে উনি বিভিন্ন বিভিন্ন জায়গায় স্তূপ, যখন ওনার যে এরিয়াটা আছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে যে বুদ্ধিস্ট স্তূপ নির্মাণ করেছিলেন, সেখানে ইনি নাকি এই 84,000 রেলিকগুলো স্থাপন করেছিলেন। অর্থাৎ বুদ্ধের যে রেলিক ছিল 84,000 জায়গায় ভাগ ভাগ করে রাখা আছে, তো এরকম মনে করা হয়। এবং এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে, কপিলাবস্তুর কলস বলে, কেউ চাইলে ওটা পড়ে দেখতে পারো, দারুণ থ্রিলিং একটা গল্প, প্লাস হিস্টোরিক্যাল কিছু ইনফরমেশন নিয়ে। অ্যান্ড এখানে যে আমাদের স্তূপাগুলো আছে বিভিন্ন ডিজাইন, এটা ছিল মৌরিয়ান ডিজাইন একদম প্রথম দিকে, এটা ছিল কুষাণ এজের, আর এগুলো বলতে গেলে ইন্দো গ্রিক যে ডিজাইন আস্তে আস্তে মডিফিকেশন হয়েছে। তো এটা একদম সিম্পল ডিজাইন মৌরিয়ান টাইমে। এই যে নামগুলো আছে এই নামগুলো ইম্পর্টেন্ট এই জন্যে কারণ অনেক সময় একটা কোশ্চেন দেখেছি কতগুলো জায়গার নাম দিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে যে এদের মধ্যে কোন জায়গাটি বুদ্ধ ধর্মের রিলেটেড নয় বা বুদ্ধিজম রিলেটেড নয়, বা এখানে কোনো স্তূপা নেই, কোন জায়গাটা কোনো বুদ্ধিস্ট স্তূপা নেই। তো সেই ক্ষেত্রে এই নামগুলো কিন্তু হেল্প করবে। এই জায়গাগুলোতে বিভিন্ন রকম বুদ্ধিস্ট স্তূপা কিন্তু আছে, তো এর বাইরে কোনো নাম আছে মানে সেখানে বুদ্ধিস্ট স্তূপা নেই। অ্যান্ড অবভিয়াসলি এই জায়গাগুলো ইন্ডিয়ার মধ্যেই সবগুলো। Next 11, name the ruler whose patronage has been enjoyed by Jainism. কনিষ্ক, খারবেলা, পুষ্যমিত্র শুঙ্গ অ্যান্ড সমুদ্রগুপ্ত। তো এখানে বলছে জৈনিজমের প্যাট্রোনাইজ কে করেছিলেন বা জৈনিজমের প্যাট্রোনাইজার কে ছিলেন, তো তিনি ছিলেন খারবেলা। খারবেলা ছিলেন কলিঙ্গ রাজা, আর ওনার টাইম লাইন ছিল 185 বিসি, অর্থাৎ আমরা অশোককে দেখেছিলাম কলিঙ্গ জয় করতে 261 বিসি, আর একটা হচ্ছে 185 বিসি। তো টাইম লাইনটা একটু খেয়াল রেখো, দুজন কিন্তু আলাদা টাইম লাইনের মানুষ। আর এই খারবেল সম্পর্কে আমরা জানতে পারি হাতি গুম্ফা ইনস্ক্রিপশনের মাধ্যমে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হাতি গুম্ফা ইনস্ক্রিপশনের মাধ্যমে আমরা খারবেল সম্পর্কে জানতে পারি। তো এটা হচ্ছে সেই হাতি গুম্ফা ইনস্ক্রিপশনের প্লেস। নেক্সট, অ্যান্ড এটা অন্যতম ইন্টারেস্টিং একটা কোশ্চেন, Lord Buddha's image is sometimes shown with the hand gesture called ভূমি স্পর্শ মুদ্রা is symbolized, অর্থাৎ যে বুদ্ধকে আমরা বিভিন্ন মুদ্রায় দেখতে পাই, যখন তোমরা কোনো বুদ্ধ স্ট্যাচু দেখবে বিভিন্ন মুদ্রায় আছে, তার মধ্যে একটা মুদ্রা হচ্ছে ভূমি স্পর্শ মুদ্রা। তো এই ভূমি স্পর্শ মুদ্রাটার সিম্বলাইজ কি, মানে এর অর্থটা কি? অপশনগুলো পড়ে নাও, তারপর আমি অ্যান্সার দিচ্ছি, ভালো করে অপশনগুলো পড়ো। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি, যেখানে বলছে বুদ্ধা কলিং অফ দ্য আর্থ টু উইটনেস হিজ পিউরিটি অ্যান্ড চ্যাস্টিটি ডিসপাইট দ্য টেম্পটেশন অফ মারা। তো এখানে মারা হচ্ছে একটা ইভিল গড, বুদ্ধিজমের মহাযান অনুসারে একটা ইভিল গড যে মানুষের মধ্যে টেম্পটেশন ডিজায়ার ক্রিয়েট করে। তো এখানে বুদ্ধ পৃথিবীকে সাক্ষী থাকতে বলছে তার পবিত্রতা এবং শুদ্ধতার, টেম্পটেশন অফ মারার যে টেম্পটেশন আছে সেই টেম্পটেশনের বাইরে এসে তার যে শুদ্ধতা এবং পবিত্রতা আছে তার সাক্ষী হিসাবে তিনি পৃথিবীকে থাকতে বলছেন। তো এই মুদ্রায় এই যে মুদ্রাটা আছে দেখতে পাচ্ছ ভূমিস্পর্শের মুদ্রা, তো ভূমিস্পর্শের মুদ্রাতে উনি ভূমিকে স্পর্শ করছেন, অ্যাকচুয়ালি যে ওনার যে পদ্ম আসনটা আছেন সেই পদ্ম আসনকে উনি স্পর্শ করে থাকেন এই মুদ্রার মধ্যে দিয়ে। অ্যান্ড এখানে আরও কিছু মুদ্রা এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে সেই ভূমিস্পর্শের মুদ্রা। অ্যান্ড এটা আমরা সবাই জানি অভয় মুদ্রা, যেটা আমরা আমাদের দেবদেবীর ক্ষেত্রে দেখে থাকি, সেখানে অভয় দান করছেন, ফিয়ার নট বাচ্চা। অ্যান্ড এটা ভারদা মুদ্রা, এটা হচ্ছে যখন আমরা কোনো উইশ করি তো আমাদের উইশের ফুলফিলমেন্ট হিসাবে এই মুদ্রাটা হচ্ছে ভারদা মুদ্রা। অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মুদ্রা বলতে গেলে ধর্মচক্র মুদ্রা। ধর্মচক্র মুদ্রা বলা হয় যখন উনি প্রথম এনলাইটমেন্ট লাভ করেন তখন তিনি এই মুদ্রাটি ধারণ করেছিলেন, তো এটা ছিল সেই ধর্মচক্র মুদ্রা। অ্যান্ড এইটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, যেখানে আছে
ভূমিপর্শ্ব মুদ্রা উনি ওনার যে এই যে পদ্ম আসনটা আছে এটাকে টাচ করে আছেন। আর বাকি ধ্যান মুদ্রা যেটা আছে, ধ্যান মুদ্রা অনেকগুলো ক্যাটাগরি আছে, সেটা আঙুলে আঙুলে স্পর্শ হতে পারে বা একটি হাতের আঙুলের ওপর আরেকটি হাতের আঙুল চাপিয়ে হতে পারে। তো ধ্যান মুদ্রা অনেকগুলো ক্যাটাগরি আছে। তো বেসিক্যালি এই 10টি বা 10টার মতো ইম্পর্টেন্ট মুদ্রা বুদ্ধের আছে। Which of the following school of art noted for its vitally and assimilative character just because of Brahminism, Jainism and Buddhism? Gandhara School of Art, Amravati School of Art, Mathura School of Art and none of the above. তো এই কোশ্চেনের বেসিক মানে একটাই, ব্রাহ্মণিজম, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম এই তিনটের কম্বিনেশন কোন আর্টে আমরা দেখতে পাই? তো সেটা হচ্ছে মথুরা স্কুল অফ আর্ট। এখানে আমরা তিনটে এই যে কালচারে মিক্সিং আমরা পাই, তো এটা হচ্ছে মথুরা। তো যদি বেসিক ডিফারেন্স দেখো, এখানে এই মুদ্রায় আছেন বুদ্ধ, আর এটা আছে এই মুদ্রাটার নাম সম্ভবত বজ্রা সামথিং কিছু একটা নাম। তো মেনলি এভিল পাওয়ার থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এই মুদ্রাটা করা হয়। অ্যান্ড এটা হচ্ছে একটি মানে বাঁ হাতের আঙুলটাকে মানে তর্জনী আঙুলটাকে ধরে তার উপরে আমাদের যে ডান হাত দিয়ে চেপে ধরে বাঁ হাতের যে তর্জনী আছে সেটাকে স্পর্শ করার মুদ্রা স্টাইল এটা। তো এটা হচ্ছে গান্ধারা আর্ট অ্যান্ড মথুরা আর্ট, এরকম দেখতেই পাচ্ছ আমাদেরকে অভয়দান মুদ্রা। বেসিক ডিফারেন্স এখানে তোমরা পেয়ে যাবে গান্ধারা অ্যান্ড মথুরা স্কুল অফ আর্ট, এটা গান্ধারা স্কুল অফ আর্ট, সরি এটা নট ওই বজ্রাটা ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি আমরা যে প্রথম যে এই মুদ্রাটা পড়েছিলাম ধর্মচক্র মুদ্রা, এটা অ্যাকচুয়ালি ধর্মচক্র মুদ্রা, আমি যেটা বলছিলাম সেটা একটু অন্য মুদ্রা। তো এটা বেসিক্যালি ধর্মচক্র মুদ্রা বুদ্ধার। তো বেসিক ডিফারেন্স যদি আমরা বলতে চাই গান্ধারা স্কুল অফ আর্ট অ্যান্ড মথুরা স্কুল অফ আর্ট, গান্ধারাতে বুদ্ধের কিন্তু টানা টানা চোখ ছিল, বুদ্ধের যে টানা লম্বা চোখ এটা আমরা পাই গান্ধারা স্কুল অফ আর্টে। আর মথুরা স্কুল অফ আর্টে বুদ্ধের চোখ কিন্তু একটু গোল টাইপ অফ। তো সেই জন্য এটা বলতে গেলে চোখে দেখে একটা বেসিক ডিফারেন্স, বাকি কিছু ডিফারেন্স এখানে আছে সেটা তোমরা একটু দেখে নিও। গান্ধারা স্কুল অফ আর্ট মেনলি ইন্দো গ্রিক, মানে বলতে গেলে ইন্দো গ্রিক কালচারের একটা মিক্সিং। 14. Which among the following is not a part of Triratna according to Jainism? তো জৈনিজমের ত্রিরত্নের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে রাইট ফেথ, রাইট নলেজ অ্যান্ড রাইট অ্যাকশন। তো এদের মধ্যে যেটি আমাদের ত্রিরত্নে পার্ট নয় সেটা হচ্ছে রাইট থট বা সম্যক সোচ, সম্যক ভাবনা। তো এটা কিন্তু আমাদের ত্রিরত্নে পার্ট নয়। তো ফেথ, নলেজ অ্যান্ড অ্যাকশন এই তিনটে পার্ট। একটা জিনিসের সাথে অনেকে গুলিয়ে ফেলে, ত্রিরত্ন অ্যান্ড দ্য থ্রি জুয়েল অফ বুদ্ধিজম। তো ত্রিরত্ন হচ্ছে জৈনিজমের পার্ট অ্যান্ড থ্রি জুয়েল হচ্ছে বুদ্ধিজমের পার্ট। থ্রি জুয়েল কী কী? বুদ্ধা, ধর্ম, সংঘা, দ্য টিচার, দ্য টিচিং, দ্য কমিউনিটি। যদি আমরা বেসিকভাবে আমাদের ভাবতে চাই হচ্ছে আমাদের টিচার, আমাদের স্কুল বুক এবং আমাদের দ্য স্কুল। তো সেই সেন্সে ধরে নিতে পারো। আর এইটা হচ্ছে পঞ্চমহাব্রত বা দ্য গ্রেট 5 ভাউস যেটাকে বলা হয়, যেটা জৈনিজম রিলেটেড। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা, সেলিবেসি বা ব্রহ্মচর্য। একটা কোশ্চেন করে থাকে যে 5 মহাব্রতের মধ্যে কোন ব্রতটি মহাবীর অ্যাড করেছিলেন, অর্থাৎ মহাবীর এই ব্রহ্মচর্যের ব্রতটা বা এই 5 নম্বরের মধ্যে এইটাকে কিন্তু মহাবীর অ্যাড করেছিলেন। তো 5 মহাব্রত কী কী? অহিংসা, সত্য, নন স্টিলিং, সেলিবেসি অ্যান্ড নন অ্যাটাচমেন্ট। তো এগুলো একদম পারফেক্টলি করতে পারলে প্রথমে তুমি আরিহান্ত বা কৈবল্য অ্যান্ড তারপর আলটিমেটলি তুমি তীর্থঙ্কর যদি সবাই হয় না। 15. Who were the first teacher of Buddha after his great renunciation? Alara and Uduka, Alara and Kalam, Ananda and Ashoghosh, Supratim and Moggallana. তো বুদ্ধের রিনাউন্সিয়েশনের পরে প্রথম টিচার যারা ছিল সেটা ছিলেন অপশন এ আলারা অ্যান্ড উডুকা। এই সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আছে, সেগুলো রেখেছি পার্ট 2 এর জন্য, কারণ পার্ট 2 এতে কিছু রাখতে হবে, পার্ট 1-এ অলরেডি প্রচুর ইনফরমেশন এখনও বাকি আছে। The monolithic image of Jain saint Gomateshwara is at Mount Abu, Shravanbelagola, Kushinagar and Kalinga. তো গোমতেশ্বরা যে টেম্পলটা বা যে মূর্তিটা আমরা পাই, এটা বড় মূর্তি, এটা আছে কর্ণাটকাতে। তো এটা আমরা পাই শ্রাবণবেলাগোলা। তো শ্রাবণবেলাগোলা কোথায়? কর্ণাটকাতে। তো এই ব্যক্তিকে, ইনি কিন্তু তীর্থঙ্করের লিস্টে এনাকে পাবে না। তো গোমতেশ্বরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যে তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, তার ছেলে হচ্ছে গোমতেশ্বরা। তো ঋষভদেব কিন্তু তীর্থঙ্কর, বাট গৌমতেশ্বরা একজন কৈবল্যিন বা আরিহান্ত, উনি কিন্তু তীর্থঙ্কর নয়। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আরিহান্ত সবাই হতে পারে, মানে প্রত্যেক আমাদের তীর্থঙ্করকেই একজন আরিহান্ত আগে হতে হবে, তারপর সে আরও হায়ার বিংয়ে গিয়ে তিনি হবেন তীর্থঙ্কর। তো প্রত্যেক তীর্থঙ্করই একজন কৈবল্যিন বা আরিহান্ত, বাট প্রত্যেক আরিহান্ত বা কৈবল্যিনই কিন্তু একজন তীর্থঙ্কর নয়। তো ওনার ছেলে কিন্তু ছিলেন একজন আরিহান্ত বা কি বলে ওটা কৈবল্যিন।
তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তি বা যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান, তিনি হচ্ছেন তীর্থঙ্কর। আর আরিহান্ত যিনি আমাদের পথ প্রদর্শক। তো দুটোর মধ্যে ডিফারেন্স বলতে গেলে, এক সময় যখন আরিহান্ত ব্যক্তি যখন আরও হায়ার বিং অ্যাটেন্ড করে, যখন আরও হায়ার বিংয়ে পৌঁছে যায়, তখন হয় তীর্থঙ্কর। তীর্থঙ্করের সংখ্যা আমরা পাই 24 জন, বাট এই আরিহান্ত বা কৈবল্যের সংখ্যা প্রচুর আছে, এর সংখ্যা কোথাও মেনশন নেই। The language adopted for preaching in Mahayana Buddhism was Pali, Brahmi, Sanskrit and Prakrit. তো এই যে মহাযান বুদ্ধিজম, এটা প্রিচ করা হয়েছিল বা এটাকে ছড়ানো হয়েছিল মেনলি সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। প্রথম যে আর্লি বুদ্ধিজম ছিল সেটা প্রোপাগেট করা হয়েছিল পালি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বাট পরবর্তীকালে সেই ল্যাঙ্গুয়েজটা হয়ে যায় সংস্কৃত। এখানে আমরা তিনটি টেক্সটের কথা পাই, বিনয় পিটক, সূত্র পিটক অ্যান্ড অভিধর্ম পিটকা। এখান থেকে যে কোশ্চেনটা আছে, সেটা যে কোশ্চেন আসছে সেটা হচ্ছে এই কোন বইটি কোন সাবজেক্ট রিলেটেড বা কোন জিনিস নিয়ে ডিল করে। যেমন বিনয় পিটকা রুলস অফ কন্ডাক্ট, তোমরা নাম শুনে বুঝতে পারবে বিনয় অর্থাৎ এখানে ডিসিপ্লিনের কথা বলছে, তো ডিসিপ্লিনের কথা বলছে বিনয় পিটকাতে। সূত্র পিটকেতে ডাইরেক্ট বুদ্ধের কিছু ডায়লগ মেনশন আছে, তো সূত্র পিটকে ডাইরেক্টলি বুদ্ধের ডায়লগ আছে। অ্যান্ড অভিধর্ম পিটক এটা ফিলোসফিক্যাল, তো ধর্ম আছে, বুঝতে পারছো, এটা হচ্ছে ফিলোসফি রিলেটেড, তো ফিলোসফিক্যাল থিওরি আছে অভিধর্ম পিটকে। আর সংস্কৃত যেহেতু বললাম আগেই, আমরা প্রথমেই বলেছিলাম অশ্ব ঘোষের যে বুদ্ধ চরিত ছিল সেটা কিন্তু এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। নেক্সট 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট বুদ্ধিস্ট টেক্সট প্রডিউসড ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে লাস্ট লেখা বুদ্ধিস্ট টেক্সট কোনটি? ডাইরেক্টলি অ্যান্সারে যাচ্ছি আমি, ভাম সতপক্ষনী, বেশ ভয়ঙ্কর রকম নাম। তো এটি হচ্ছে বুদ্ধিজমের বা লাস্ট বুদ্ধিস্ট টেক্সট যেটা ইন্ডিয়াতে লেখা হয়েছিল। দ্য জৈন লিটারেচার ইজ নোন অ্যাজ ত্রিপিটকা, এপিক্স, আর্য়া সূত্র অ্যান্ড অঙ্গস। তো ত্রিপিটক তো আমরা জানি বুদ্ধিজম রিলেটেড, তো জৈন লিটারেচারকে বলা হয় মেনলি আঙ্গা। তো আঙ্গা না থাকলে এখানে আবার আগমও বলা যেতে পারে। তো আগম লিটারেচার মেনলি হচ্ছে জৈনিজম রিলেটেড, যেখানে 12টি অঙ্গ 12টি উপাঙ্গ কথা মেনশন আছে। তো টোটাল 45টি ভাগ আছে, তার মধ্যে 12টি হচ্ছে অঙ্গ। তো এখানে অঙ্গ বা আগম দুটোর মধ্যে একটাই মেনশন থাকবে। অশোকা এক্সপ্রেস হিজ ফেথ ইন বুদ্ধিস্ট ক্রিড ইন দ্য, অর্থাৎ অশোক নিজের যে বুদ্ধিজমের প্রতি নিজের ডিভোটেশন, এটা কোন এডিক্ট বা কোন ইনস্ক্রিপশনের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন? রোমানদের ইনস্ক্রিপশন, সিচিম এডিক্ট, কান্দার এডিক্ট ইনস্ক্রিপশন অ্যান্ড ভাবরু এডিক্ট। তো উনি ভাবরু এডিক্টের মাধ্যমে মেনশন করেছিলেন বুদ্ধিজমের প্রতি ওনার ফেথ। অ্যান্ড এই ছবিটা দেখানো হয়েছে এই জন্যেই, কারণ মেনলি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এই সাইডে যে বুদ্ধিজমের যে সেক্টটা প্রকাশ বা ছড়িয়েছিল সেটা ছিল হীনযান। আর তিবেত, চায়না, জাপান এই সাইডে যে বুদ্ধিজমের যে শাখাটি বিস্তৃত লাভ করেছিল সেটা ছিল মহাযান বুদ্ধিজম। Jainism was divided into two sects, Svetambara and Digambara, during the region of Nanda, Maurya, Kushan and Shunga. তো মেনলি মৌর্যদের সময়ে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে এই আমাদের জৈনিজমের দুটো পার্ট দেখা যায়, শ্বেতাম্বর আর দিগম্বর। বেসিক ডিফারেন্স বলতে গেলে শ্বেতাম্বর যারা সাদা বস্ত্র পরতো, আর দিগম্বর যারা কোনো রকম বস্ত্র পরতো না, অর্থাৎ মেনলি ন্যাকেড থাকতো। তো এবার ব্যাপারটা ক্রিয়েট হয়েছিল বা জিনিসটা সূচনা হয়েছিল ওই 3rd BC এরকম টাইমের আশেপাশে। তো আমাদের নর্থ ইন্ডিয়াতে বড় রকম ফেমাইন দেখা যায়। তো সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভদ্রবাহু দুজন মিলে চলে যান আমাদের সাউথ ইন্ডিয়ার দিকে এই জৈন ধর্মকে আরও প্রচার করতে। এই সময় যাওয়ার সময় সাবরবেলাগোলাতেই আমাদের চন্দ্রগুপ্ত সেই ওনার একটা জৈনদের একটা প্রসেস আছে, বিভিন্ন হাঙ্গারের মাধ্যমে মৃত্যুবরণ। তো চন্দ্রগুপ্ত ওখানে মৃত্যুবরণ করে, স্বেচ্ছা মৃত্যু যাকে বলা হয় একরকম, উনি ওখানে মারা যান এবং পরবর্তীকালে ভদ্রবাহু ফিরে আসেন। বাট ভদ্রবাহু ফিরে এসে যখন দেখেন তো ব্যাপারটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যে স্থূলবাহু বা স্থূলভদ্র বলা হয়, ইনি যখন দেখা যায় ইনি একটু মডিফিকেশন নিয়ে এসেছেন, অর্থাৎ আগে জৈনরা কোনো রকম ড্রেস পরতো না। তো স্থূলভদ্র কী করেছে, উনি নতুন সূচনা করেছেন যে এখন থেকে জৈনরা হোয়াইট ড্রেস বা সাদা বস্ত্র পরবে। তো ভদ্রবাহু বলছে, ভাই এসব কী কাণ্ড, এমন তো হওয়ার কথা ছিল না, তুমি তো আমাদের একদম যে অরিজিনাল টিচিং ছিল তার এগেনস্টে যাচ্ছ, সেটাকে মডিফিকেশন করছো, এরকম তো হবে না, আমি মানবো না। তো তারপর কি হলো, দুটি ভাগে ভাগ হয়ে গেল। শ্বেতাম্বর চলে গেল স্থূলবাহু যারা সাদা বস্ত্র পরিধান করতেন, আর ভদ্রবাহু চলে গেলেন দিগম্বর, অর্থাৎ ওনারা সেই যেমন প্রাচীনপন্থী যে ধারণাটা ছিল আরও এক্সট্রিম, সেই ধারণাতেই চলে গেলেন আমাদের দিগম্বর ভদ্রবাহু। Mahavira was born in Kshatriya clan by the name of Shakya, যান্ত্রিকা, মল্লা অ্যান্ড লিচ্ছবি। তো মহাবীর কোন ক্লানে জন্মগ্রহণ করেছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে যান্ত্রিকা।
নট লিচ্ছাবি। মহাবীরের মা জন্মগ্রহণ করেছিলেন লিচ্ছাবি ক্ল্যানে, বাট মহাবীর জন্মগ্রহণ করেছিলেন যান্ত্রিকা। অন্যদিকে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শাক্য ক্ল্যানে, আর বুদ্ধের মা ছিল কলিয়ান ক্ল্যানে। তো এই শাক্য আর কলিয়ানদের মধ্যে কিন্তু কন্টিনিউ একটু আধটু ঝামেলা চলতে থাকতো, মেনলি জলে, মানে যে নদীর জল ব্যবহার নিয়ে, যেটা আমাদের এখন দেখতে পাই রিভার ডিসপিউট। তো তখন ওদের মধ্যে ছিল সেই রিভার ডিসপিউট। ইভেন বুদ্ধ একদম হিমশিম খেয়ে গিয়েছিল ওই রিভার ডিসপিউট ওদের মধ্যে মিটমাট করতে গিয়ে। তো নেক্সট স্লাইডে আমরা একটু দেখে নিই ফ্যামিলি ট্রি, যেটা বলতে গেলে আমাদের মহাবীরের রিলেটেড। আর এই হচ্ছে মহাবীরের ক্ল্যান যান্ত্রিকা, এবং এখানে তোমরা পাবে মহাবীরের মায়ের ক্ল্যান যেটা ছিল লিচ্ছাবি। বুদ্ধের ক্ল্যান নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলসে নিয়ে আসবো। বৈশাখ পূর্ণিমা হ্যাজ এ গ্রেট সিগনিফিক্যান্স বিকজ ইট ওয়াজ অন দিস ডে। তো বৈশাখ পূর্ণিমা বুদ্ধিজমের ক্ষেত্রে অন্যতম ইম্পর্টেন্ট একটি দিন। তো এখানে কি হয়েছিল? বুদ্ধ ওয়াজ বর্ন, অপশন বি বুদ্ধ গট এনলাইটেন্ড, অ্যান্ড সি বুদ্ধ ডায়েড, অ্যান্ড ডি অল অফ দ্য অ্যাবভ। তো বৈশাখ পূর্ণিমা এত ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এখানে বুদ্ধিজমের অন্যতম ইম্পর্টেন্ট ইভেন্টগুলো হয়েছিল। তো সেগুলো এই তিনটি ইভেন্টই, অর্থাৎ বুদ্ধের জন্ম, বুদ্ধের এনলাইটমেন্ট এবং বুদ্ধের মৃত্যু, এই তিনটি ঘটনাই হয়েছিল কিন্তু পূর্ণিমাতে। তো সেই জন্য বৈশাখ পূর্ণিমা এতটা ইম্পর্টেন্ট। মেনলি মে মাসে এটাকে সেলিব্রেট করা হয় বৈশাখ পূর্ণিমা। আর একটি ঘটনা হয়েছিল যেটা পূর্ণিমাতে হয়নি, সেটা ছিল বুদ্ধ যখন ঘর ছেড়েছিলেন। তো উনি যখন ঘর ছেড়েছিলেন সেই সময়টা কিন্তু শুধুমাত্র পূর্ণিমা ছিল না। 24 দ্য বুদ্ধিস্ট মঙ্ক হু স্প্রেড বুদ্ধিজম ইন তিবেত। তো আবার একজন ব্যক্তিকে আমরা পাচ্ছি যিনি তিবেতে বুদ্ধিজম স্প্রেড করেছিলেন। তিনি কে? নাগার্জুনা, আনন্দা, আসঙ্গা অ্যান্ড পদ্মা সম্ভবা। তো ফাইনালি আমরা পাচ্ছি সেই পদ্মা সম্ভবাকে, যার নাম আমরা একদম প্রথমে পেয়েছিলাম। তো এখানে অ্যান্সার হচ্ছে পদ্মা সম্ভবা। মেনলি 8th সেঞ্চুরি আশেপাশে উনি তিবেতে গিয়েছিলেন, এবং মেনলি উনি যে তিবেটিয়ান বুদ্ধিজম বা যে বজ্রযান বলি, এই বজ্রযানের ফাউন্ডার বলতে গেলে, তিবেটিয়ান বজ্রযানের ফাউন্ডার আমাদের এই পদ্মসম্ভব। পদ্মসম্ভবকে আবার সেকেন্ড বুদ্ধা বলা হয়। একটা কোশ্চেন আসে, সেকেন্ড বুদ্ধা কাকে বলা হয়? তো এই সেই ব্যক্তি পদ্মসম্ভব। এই পদ্মসম্ভবের আর একটা নাম আছে, অর্থাৎ ওই তিবেত, আমাদের সিকিম এই সাইডে ওনাকে আর একটা নামে রাখা হয়, সেটা হচ্ছে গুরু রিমপোচে। গুরু রিমপোচে নামে কিন্তু এই পদ্মসম্ভবকে ডাকা হয়, এবং এনাকে কিন্তু সেকেন্ড বুদ্ধা বলা হয়। তো অতীশ দীপঙ্কর হচ্ছে বুদ্ধকে বলা হয় দ্য লাইট অফ এশিয়া, আর অন্যদিকে আমাদের সেকেন্ড বুদ্ধা হচ্ছে এই পদ্মসম্ভবা, যিনি তিবেত গিয়েছিলেন। ইভেন পদ্মসম্ভব এবং অতীশ দীপঙ্কর দুজনেই কিন্তু তিবেতে গিয়েছিলেন। অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের এটাই, দ্য অথর অফ কল্পসূত্র মহাবীরা, ভদ্রবাহু, পরশনাথ অ্যান্ড নান। তো কল্পসূত্র যিনি রাইটার তিনি ছিলেন ভদ্রবাহু, যিনি দিগম্বর যে সেক্ট তার ফাউন্ডার বা সেই প্রাচীনপন্থী ধারণা ফাউন্ডার ছিলেন। অ্যান্ড এবার আসছে সেই ইন্টারেস্টিং কিছু ছবি, যেটা তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আফগানিস্তানে এত দারুণ দারুণ বুদ্ধিস্ট সাইট থাকতে কী করে পারে। তো এটা হচ্ছে বামিয়ান বুদ্ধিস্ট সাইট, আফগানিস্তানে অবস্থিত। আর এই সুন্দর কাজগুলো, মানে বলতে গেলে ভয়ঙ্কর রকম সুন্দর যে কাজগুলো, যে কুকীর্তিগুলো করেছে সেটা তালিবানরা। বর্তমানে এটা কিন্তু একদমই এর অস্তিত্ব নেই। অর্থাৎ প্রথমে এরা তালিবানরা কামান দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছিল, টোটাল তাও ভাঙেনি। তো কী করেছিল, এই স্ট্রাকচারের মাঝখানে হোল করে তার মাঝখানে ডাইনামাইট ভরে এটাকে ব্লাস্ট করে। তো ফাইনালি 2001 সালে এটা টোটালি ডিস্ট্রয় করে দেয়। তো যাদের কাছে নিজস্ব কোনো আর্কিটেকচার নেই, তো তারা এই আর্কিটেকচারের ভ্যালু আর কী দেবে। 2003 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিতি পায়, এবং এই যে ছবিটা দেখছো এটা একটা 3D মডেল সেই সময় বানিয়েছিল ইউনেস্কোর তরফ থেকে। তো এটা জাস্ট সেটাই। এটা টোটাল হাইট ধরা হয় টোটাল 170 ফিট। টোটাল 3টে এরকম স্ট্রাকচার আছে, তার মধ্যে সবথেকে লম্বা হচ্ছে এইটা। আর জাস্ট এই সাইটটাকে দেখো, একটা অসাধারণ সাইট। এই ভেতরে এগুলো কিন্তু টাইপ অফ মনেস্ট্রি টাইপ অফ ছিল, যেখানে ওখানকার মঙ্করা থাকতো, সেটা বহু আগে, প্রায় 6th কি 5th সেঞ্চুরির কথা। বাট এই সাইট বর্তমানে নেই। আর আবার তো তালিবানরা ফিরে এসেছে, এখন ভগবানই ভরসা, পুরো সাইটটাকে না শেষ করে দেয়। নেক্সট সাইট আমরা পাচ্ছি যে বুদ্ধিস্ট স্তূপা অফ তাকাত ই রোস্তাম, এইটা আর কি। মেনলি বিভিন্ন ট্রাভেল ব্লগ, তোমরা যদি কেউ ফলো করো ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগ, সেখানে এগুলো দেখতে পাবে। এটা প্রায় একদম শুনশান জায়গা, মানে লোকজন এখানে যেতে অবধি ভয় পায়, কারণ এই এরিয়াটা কিন্তু এখন তো তালিবান পুরোপুরি, বাট আগেও এইটাও কিছুটা তালিবানদের এরিয়ার মধ্যে পড়তো, তাই লোকজন স্বাভাবিকভাবে যেতেও ভয় পেত। এটা একটা বুদ্ধিস্ট স্তূপা, টোপাডারা স্তূপা হচ্ছে বুদ্ধিস্ট। এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছিল, বাট এখন বুঝতেই পারছো কাজ কোথায় যাবে। অ্যান্ড এটা একটা অসাধারণ একটা সাইট, মেস আয়াং। এটা একটা সিমিউলেশন, যে মনে করা হয় যে মেস আয়াং যখন আগে ছিল ঠিক এরকম এত অসাধারণ দেখতে ছিল। তো পরে এটা তার ধ্বংসস্তূপ।
আর এটা হচ্ছে সেই কুকীর্তি যেটা তালিবানরা করেছে। তো অবভিয়াসলি ওরা কোনো রকম মূর্তি ওরা মানতে পারে না, তো সেই আর্টের ভ্যালু আর কি বুঝবে। এটা হচ্ছে বর্তমানে এই সাইটটা চায়না ক্যাপচার করেছে। ক্যাপচার বলতে চায়না চাইছে এখান থেকে যেটুকুই বা এর নিদর্শন আছে পুরোটাকে শেষ করে দিয়ে এখানে ওরা মাইনিং করবে, কারণ এখানে নাকি কপার মাইনিং এর নিচে কপার পাওয়া গেছে। তো চায়না চাইছে এই পুরো জিনিসটাকে নষ্ট করে এখানে কপার মাইনিং করতে। তো সেই জন্যে তালিবানকে সাপোর্টের পিছনে চায়নারও অনেক বড় স্বার্থ আছে, ঠিক এই জন্যে, কারণ ওরা চাইছে গিয়ে মাইনিং শুরু করবে। বড়বুদুরের স্তূপ, মায়ানমার। এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিস্ট মন্দির, বড়বুদুর। এটাও মায়ানমারের একটি জায়গাটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। তো এটা বড়বুদুরের স্তূপ, নামটা খেয়াল রাখো, অনেক সময় জিজ্ঞেস করে থাকে সবথেকে বড় লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল কোনটা। এখানে এই ছোটো ছোটো অনেক কিন্তু স্তূপের মতো বানানো আছে। অ্যান্ড এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে ইন্টারেস্টিং। এই যে স্ট্যাচু দেখছো এটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধের মেটাল স্ট্যাচু, বাট দুঃখের বিষয় এটা অলরেডি পাচার হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমাদের সুলতানগঞ্জে পাওয়া গিয়েছিল, সুলতানগঞ্জ বুদ্ধিস্ট স্ট্যাচু বলা হয়, তোমরা উইকিপিডিয়া করতে পারো। বাট বর্তমানে এটা আছে ব্রিটিশদের কোনো মিউজিয়ামে। অ্যান্ড এটা হচ্ছে রিসেন্ট আপডেট, এই 6-7 মাস আগে এটাকে পাওয়া গেছে। ঝাড়খণ্ডের হাজারিবাগে একটা বুদ্ধিস্ট সাইট পাওয়া গেছে, প্রচুর বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। তো এটা হচ্ছে সেই পার্ট, এটা একদম রিসেন্ট, একদম লেটেস্ট আপডেট হচ্ছে এটা, হাজারিবাগ বুদ্ধিস্ট সাইট। তো এই ছিল আমাদের আজকে ভিডিও, কেমন লাগে অবভিয়াসলি জানিও। অ্যান্ড যদি এতটা কেউ দেখে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা লেন্থি ছিল, তার সাথে কিন্তু ইনফরমেশন প্রচুর ছিল। সেকেন্ড ভিডিও ঠিক এরকমভাবে বানাবো, এতটা এফোর্ট দিয়ে। কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। যদি মনে হয় যে এই ইনফরমেশনগুলো আরও কাউকে দেওয়া দরকার, প্লিজ তার সাথে এটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো, একটু সাপোর্ট করো। তোমরা যত সাপোর্ট করবে আমার কন্টেন্ট তত বেটার হবে। তো এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক না করে কিন্তু যেও না। আজকের মতো এটুকুই, টাটা।